গল্পটা হচ্ছে নমস্কার। মহাভারতের যুগে ভীম গ্রীসের দেশে ফুটান তেমন হারকিউলিস জুপিটারের পুত্র ছিল, কিন্তু তার মা এই পৃথিবীতেই এক রাজকন্যা। কিন্তু তিনি ভীমের মতোই পৃথিবীতেই মানুষ, কিন্তু গদাযুদ্ধে বা মল্লার যুদ্ধে সমান কেহই নয়। ভীমের চাইতে অনেকটা নরম। তাই কীর্তি এমনটা এসেছে যে পৃথিবীতে ভীম, অর্জুন, কৃষ্ণ, নকুল, সহদেব এরা চারজনই মহারথী কথা মনে পড়ে। হারকিউলিস জন্মের সংবাদে যখন স্বর্গে পৌঁছলেন, তখন তার বিমাতা দেবী হিংসা করতে বললে, নিজের কথার মতো হারকিউলিস ঢুকে বলল, তার মধ্যে আজকে আমি লোকের ভয় আড়ষ্ট হয়ে গেলাম। সে বলবে, হারকিউলিস নিজের সেই কচি দুটো হাত বাড়িয়ে গলায় চাপিয়ে ধরলেন যে তাতে তাদের প্রাণ হারিয়ে গেল। যিনি বললে সহজ নয়। বড় হইয়া হারকিউলিস সকল কথাই বুদ্ধি বিশেষ অস্ত্রবিদ্যা শিখিতে দেখা যায়। বললেন, দেখো, তিনি মানুষ নন যে মানুষের মতো, কিন্তু মাথাটা তিনটে শরীরে তিনটে ঘোড়ার সমান। চারণের কাছে যার অস্ত্রবিদ্যা, সে হারকিউলিস অসাধারণ যোদ্ধা উঠলেন। তখন তিনি ভাবলেন, এই পৃথিবীটাকে দেখতেই হারকিউলিস পৃথিবীতে বীরের উপযুক্ত কিছু করলেন। হেমন্ত মাস দুইটি আশ্চর্য মূর্তি তার সম্মুখে আসিয়া পড়ল। হারকিউলিস তখন দুটি মেয়ে তাদের মধ্যে খুব চঞ্চল, এবং যে চোখে নাকে কথা কয়, এবং যে দমটা ছটায় ধন দেবে, মান দেব, আনন্দে আহ্বান দিন কাটিবার জন্য এবং শাস্ত্রের শান্ত যে বলে, আমি তোমাকে বড় বড় কিছু করতে বলে দেবো, সেই শক্তি দেবো, সাহস দেবো। এবং ভীম, তুমি উপযুক্ত জীবন পাবে ভেবে হারকিউলিস ক্ষণিক জীবন শান্তি পেলে। আমি ধনবান সুখ কিছুই সুন্দরী কি যাই না, আমার নাম পূর্ণ, আজ হইতে আমি তোমাদের সহায় থাকলাম। তারপরই কত বছর হারকিউলিস দেশে এসে পুরাণ ফিরে গেল। তাকে আর গুণের কথা, বীরত্বের কথা চারদিকে ছড়িয়ে পড়লো। দেবরাজ তখন যখন বললে, তার সঙ্গে যখন কোনো ভোগের বিবাহ দিলেন, হারকিউলিস নিজের পুণ্যের কথা কয়েক বৎসরে সুখে কাটাইলেন। কিন্তু বিমাতা যখন হারকিউলিসের যখন জীবন সুখে কাটলো, তখন কিছু অক্রান্ত করিয়া, তার ফলে একদিন হারকিউলিস তখন পাগল হইয়া তার স্ত্রী পুত্র সকলকে মারিয়া ফেললে। তারপর যখন তার মন সুস্থ হইল, তখন তিনি বুঝিতে পারলেন যে পাগল অবস্থায় কী সর্বনাশ হইতেছে। যখন কি শোক অবস্থায় এই পাহাড়ের উপরে নির্জনে বনে গিয়ে ভাবতে হবে আর বাঁচিয়ে বলে আপনি। হারকিউলিস যখন বনে সুখে এদিকে বিভিন্ন দেখা পেলে এমন যথেষ্ট হয় নয়। আমি তাদের কুমন্ত্রণা দিয়েছি এই ব্যবস্থা করে 1 বছর আগে দুর্দশা হারকিউলিসের দাসত্ব করবো না। হারকিউলিস প্রথম অন্যায় বললে নয়, কিন্তু দেবতাদের হুকুম করবার জন্য নয়। সে আর সম্মতি করলেন না। রাজা হারকিউলিস বলে, এইরকম সে সবার কাছে ইয়াকে দিয়ে যেমন সদ্য অদ্ভুত কিছু হইবে যাইবে, পৃথিবীতে আমরা অমরই থাকিব। এবং জঙ্গল দুর্দান্ত সিংহী ছিল, দৌড়াতে পালাতে সে অস্থির হইয়া পড়িয়াছিল। হারকিউলিস যখন বললেন, যাও হারকিউলিস, সিংহটা মারিয়ে আসো। হারকিউলিস সিংহ মারিতে চাইছেন, কোথায় যাইব? সিংহ কোথায় যাকে জিজ্ঞাসা করেন। কোথায় যাকে জিজ্ঞাসা করে, সেই বাপু তুমি মানুষ করতে মরবি। আজ পর্যন্ত যে কোনো উপায় সে ভয় পাইল এবং একাকি সেই যুগ হয়ে গেল। এর মধ্যে প্রাণ হারিয়ে গেল। তারপর সে বলে, চামড়া দিয়ে রাজার সংবাদ বাড়িয়ে দিল। রাজা বলল, এখন যাও, তুমি আমাকে জলভূমিতে যা। সেখানে হারকিউলিস নামে 7 মুন্ডু সাপ আছে। ভয়ে লোকজন সে পালিয়ে গেছে। সে মরবার ভয়ে সে হারকিউলিস সে বললো, 7 মুন্ডু জানোয়ার সন্তান পাইয়েছিল। জলভূমিতে গিয়ে সে বললো, হাড়িদের নিজের ফোঁস আকাশে কাঁপিয়ে থাকে, আক্রমণ করে। হারকিউলিস এক ঘাড়ে মাথায় ঘুরিয়ে দিল, এবং সেই জানোয়ার, সেই একটা কটা মাথা জানোয়ার দেখিতে নতুন মাথা গজাইল। এবং হারকিউলিস দেখিল যে এই জন্য সহজ নয়। তার জন্য একটা লোহার আগুন রাতারাতি করে যখন চলন্ত লোহা নিয়ে হারিয়ে একটা মাথা পুড়িয়ে দিল, কাটা চেষ্টা করলো, তাতে পরিশ্রমে নিস্তার নেই। কিন্তু তারা একটা মাথা কিছুতেই মরতে চায়, সাপে শরীর সেই কামড়াতে পারবে। ফিরবার আগে হারকিউলিস সেই সাপের শক্তে কতগুলি তীরের মুখে ডুবিয়া রইল, কারণ তারা গুরু রক্তমাখা এক তীর অব্যর্থ মৃত্যুবরণ। হারকিউলিস বলে ফিরে যাওয়ার কিছুদিন পর তাকে আর ডাক পড়ল। রাজা বললেন, শোনা গেছে হরিণের কথা তাদের শোনায় সিং ছিল, হাত পা ছিল পাশার মধ্যে। সেই হরে আমি চাই যে তুমি আমাকে জীবন দান করো। হারকিউলিস বলল, আমি সমুদ্র পাই না, পরপর তুমি ফুরিয়ে ফিরিয়ে এসে সেই ঠান্ডা দেশে বরফের মধ্যে গিয়ে হরিণ শীতে অবশ হইয়া পড়লে। তখন হারকিউলিস যেখানে হইতে তাকে উত্তর করিয়া রাজার কাছে হাজির করলেন। ইয়ার পর সে বলল, আমি এইখানে খুব হারকিউলিসের
কোনো কেস কথা হইল না, তারা বরং পারিবার নয় রঞ্জনের ছুটিবার দরকার হয় না যদি সহজেই বুদ্ধিমান, কিন্তু তাদের মর্তে একদল হতভাগা সেখানে আসিয়া তাকে সম্মিলিত তুলে যা করলো। হারকুলি তখন সেই হারকুলি রক্ত মাখান সেই বললো আজকে আমি পারবো না, এদিকে বিদ্যাচরণে খবর আসতে হারকুলি নামে একটা মানুষ আসিয়া সেই সাথে মারিয়া ফেলিয়েছে। চরণ বললো আজকে আমি কারো ব্যস্ত হইয়া আসছি এমন সময় তখন সে হারকুলির বলে তীরের সময় সকল সে হায়, কিন্তু হারকুলি সে কিন্তু সেখানে অনেক রকম ওষুধ জানো, কিন্তু হারকুলি সেই গুণের কথা অন্তরে নানা অসুখের চিকিৎসা করেছিল, কিন্তু সেই সাংঘাতিকের কাছে যেমন কোনো ঘাটলো না, চরণ বাঁচিয়ে গেল এবং হারকুলি তার সকাল নিতান্ত বিষণ্ণ মনে গুরুর কাছে কথা হইতে হইতে বললেন। হারকুলি তখন আজকে আমি যুদ্ধ করেছি, তখন চারিদিকে হচ্ছে রাস্তা হইয়া পড়িল। সকলে বলল হারকুলি জানে না কি বীর, এত বড় আশ্চর্য কীর্তি আমরা শুনতে নাই। হারকুলি যদি বড় বড় এখানে কথা করা হয় নাই যে কীর্তি পরিচয় তুমি সবে মাত্র পাইয়া আরম্ভ করেছো, তবে তুমি আমাকে আসতে। তারপর যখন সে বললো আজকে আমি গলা থাপ করতে এসেছিলাম, তখন সে আজকে সুতরাং তাহার চেহারা তখন কেমন হয়েছিল তাহার কল্পনা দেখো, এবং গলাদারের অবস্থা থেকে হারকুলির ভাবনার উপরন্ত প্রকাণ্ড ঘর, তাদের ভিতরে একটা ঘণ্টাখানেক সময় যায় এবং সেই ঘরের মধ্যে বিষ দিয়া হারকুলি নদীর জলের সাথে মেরে পরে ভাবলেন দেখো আজকে সত্যের মুখে ফিরেছে। নদীটি গলাদারের ওপরে দিয়া চালা লেগে গেল, নদী শুধু নতুন পথে হারিয়ে গেল। তখন কিন্তু বিধ্বস্ত জঙ্গল মুহূর্তে সাফ হয়ে গেল। তারপর সেখানকার নদী সেখানকার মাথায় এসে ফিরে এলো এবং কীর্তি নামে একটা দেশ ছিল জলের দেবতা, নেপচুন দেশের রাজাকে প্রকাণ্ড ছাড় দিয়া বসিয়েছে এই জন্তুকে দেবতার নামে উৎসর্গ করিয়া দাও। সে বললো যে আশ্চর্য রকম সুন্দর, যে যাকে বলি রাজার মন তাকে ছড়ানো হয়। আর কী বলবো, আজকে যখন ছিল সমুদ্রের কাছে এই সমস্ত পড়লো এবং ঝাড়কে হাতে সে পড়িয়া যায়। দুস্তু বললো আজকে আমি ইয়ার অবদ্ধতা সাজা দাও। নেপচুনের আদেশে সর্বনাশ সার পাগলের মতো এরকম করে রাজ্যে উড়তে পারে। উড়িয়ে ফেলে যাবে তাকে সার যখন তাকে পাহাড়ের মতো যখন দেহকারী তেজ করেছে, তারা প্রাণ ভয় হারিয়ে গেল এবং ব্যস্ত ওই জনগুলো আজকে যখন হারকুলিসে ডাক পড়ে, তখন হারকুলিসের সিং মারিতে একবার পেটলা বেঁধে সে একদিনে করে সেখানে বললো আজকে আমি চন্দ্রহারে তাকে হারিয়ে দেবো এবং সেখান থেকে রানী বসে সে কেবল মেয়েদের রাজত্ব বড় সন্ন্যাসী মেয়ে, তারা সর্বদাসী লড়াইয়ের জন্য পৃথিবীতে কোনো মানুষকেই তারা ডরায় না। এবং কিন্তু হারকুলিস যখন খুব খাতির করলো তখন বলে চলে গেল। হারকুলিস তখন রানীর কাছে প্রার্থনা, রানী বললেন আজকে তুমি খাও, তার বিশ্রাম নাও, বা কালালঙ্কার আসবে ভালো তুই বলে জোড়া দেবী দেখেছিলেন নেহাত সহজে একটা বুদ্ধিমান হয়ে গেল। নিজে একবার সে বললো আজকে আমি সেই তোমার সাহস, আমি লোকের কাছে অলঙ্কার আসেছি তোমাকে বড় সহজ বড় মনে করেছে, আসলে সে যখন লোকে আমাদের রানীকে বন্দি করিয়া বিচার জানতে চায়, সে বললো সকল মিথ্যে কথাকে বল তোমাকে ভুল দেওয়ার জন্য। ও সে বললো আজকে আমি হারকুলিস সে বললো আজকে সাহায্য নয়, তুমি আমাকে চন্দ্রহার করে দিয়েছে, তুমি অলঙ্কার চাইছে এই লাও, তুমি দেশে থাকবে, হারকুলিস যত উদ্ধার করবে এবং তাকে থাকবার জন্য দরকারই তাকে তাকে নমস্কার করে ফিরে আসবে। এবং সেই হারকুলিস বলে তোমার ওপরে সন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু প্রথমে যদি তুমি আমাকে বড় বড় স্লোহ মুখে পাখি দিয়েছি সেগুলো মারতে দাও। হারকুলিস বললো রক্তমাখা বিশেষ তীরে আজকে আমি পাখিগুলোকে মারিয়ে ফেলেছিলাম। ইয়ার পরে সেই হুকুম জায়গা এক দৈত্যের কাছে এসে পড়লো পথে, তখন বললো আজকে গুরু তার কাছে এসে চেষ্টা করে হারকুলিস তখন তাকে বাসা তৈরি করলো এবং শেষে গদার বাড়িতে তাকে মাথা ঘুরিয়ে দিল। পশ্চিমে দেবতা সন্তারা মেয়েদের মতো সে বললো আজকে আমি তোকে বলতো তাদের বাগানে গাছে আপেল সোনার ফল আছে। একদিন যখন সে হারকুলিসের কাছে চাহিদাকে বসে তখন সে কঠিন হারকুলিস বলে কারুর নাই ফলের কথা ফলেই জানা, যে কোনো কথায় আশ্চর্য বাগান কেউ তাকে পারে না এবং কেউ তা জবাব দিতে পারে না। কত দেশের কত লোকের কত লোকের জানতে চায়, কিন্তু এরকম একদিন আসিয়া বললো আজকে আমি তোমাকে বাগানের কথা জানতাম, আপেল গাছের কাছে ফল হবে। সে বললো আজকে দুই মেয়ে, সে বললো আজকে আমি কি দুনিয়ায় খবর রাখি, আসল খবর জানতে তুমি বুড়ো কথা যাও। হারকুলিস বললেন কে বুড়ো, কে কোথায় থাকে, কে মেয়েরা কোথায় সমুদ্রের চত্বরে বুড়ো সে সবুজ রঙের জটা, সে তখন আর পারবো না, তুমি আমাকে পৃথিবীর কোথায় তাকে নিয়ে এসেছে এবং খবরদার বুড়ো বুড়ো তাকে ধরেইবে আদর করিবে। সমুদ্রের খুলিতে একদিন ধারে দেখলেন সাগরের মতো সকল সমুদ্রের তীরে ঘুমাইয়া পড়েছেন, তারা সবুজ পরিচয়। হারকুলিস তাকে লাফে হাত বাড়িয়ে
বললো, বুড়ো আজকে আমি বাগানে সন্ধান পেয়েছি, তুমি আমাকে ছাড়বে না। এই বলে আজকে তোমাকে আর বুঝলে পুরুষ শয়তানটাই তাই খুব মজা করতে লাগলো এবং ঠ্যাং তুলে হরিণকে বললো, তুমি পাখি হইয়া যাও। আর তিনগুলো মাঝে কুকুরে কামড়াইয়া আসলে হারুনকে বলে, ঠ্যাংটা খড়ে দেবো আর তোমাকে কুকুরটা চিৎকার করিয়ে গোড়াদের মুহূর্তের মধ্যে দেবে করে শরীরটা মাংসের মতো, কিন্তু আচ্ছা 6টা পা আছে, কিন্তু পাটা আর সেই হাতের মতো, সে আর পারবে না মাছে আর লাথি মারবে কে। এবং সে বললো, আজকে আমি আসবে সেই ভয়ঙ্কর সাপটা ভীষণ চুপড়ি হয়ে গেল। ভানের ভয়ে সে নিজের মূর্তি ধারণ করলো এবং বুড়ো হাওয়াতে হাওয়াতে বললো, তুমি কোথায় কোথায় অভদ্র হয়ে তুমি বড় মানুষের সঙ্গে এরকম বেয়াদবি করো। তুমি আর তুমি কোনো কথা আগে আমার প্রশ্নের জবাব দাও। জবাব দাও। এবং বুড়ো তখন থেকে বলে, আজকে আমি তুমি উদ্ধার করেছি, আমি যখন সন্ধান করতে পারি, তুমি তুমি আমার সমুদ্রের কাছে ধরিয়া নিয়ে চলো, আর আমি তুমি দৈত্যের কাছে পাঠাবো। এইখন দৈত্য নাই, দিনের পর দিনের বছরের ব্যবস্থা, আকাশে ঘোরা, আকাশের এরকম হয়ে গেছে, পৃথিবী ঘুরাইয়া আসে, আকাশ পর্যন্ত দেখা মাথা পর্যন্ত চলেছে, সেখানে হইতে দুনিয়া যে তখন শুনতে পাই, যখন নিজের থাকে হয়তো তোমার সোনার ফল তখন গলা ঝুলিয়ে আমাদের যদি খুশি হও মেজাজে থাকে, হয়তো সোনার ফল কথায় বলতে সমুদ্রের ঘরে এসে খবর করো এবং কথা বলতে বলতে তুমি হার পাবে। অদ্ভুত সমস্ত মানুষগুলো আরম্ভ করবে, ভয় তাদের দেশে, তাদের প্রাণ রক্ষা এক দৈত্যের কাছে বলবে, ভার দেখি এই দৈত্য নামে পৃথিবীতে তার মা তখন সে বললো, আজকে আমি তোমাকে চিৎকার করে বলবে, আজকে তোমাকে তারাই চলে, তুমি আমাকে ভয় বহুদিন পর্যন্ত লোকজন এখানে এসে থাকবে এবং সেই জন্য তুমি হারকিউলিস এসে গদা মর্মর করবে এবং আক্রমণ করবে। সে তৎক্ষণাৎ সেখান দিয়ে এই বাড়িতে মাটিতে হারাইয়া ফেলে এবং সে কি আশ্চর্য, মাটিতে পড়বার তেজি আগুন দ্বিগুণ হইয়া গেল। সে ভীষণ হারকিউলিস সেই মাটিতে গেল এবং সে বললো, আজকে আমি অসম্ভব করে, সে বললো সে বললো, তুমি আমাকে হারকিউলিস, পৃথিবীতে এরকম বারো মাটি থাকে কিন্তু তেজ থাকে, কিন্তু তারপর তুমি আজকে পারবো না। চাপের দম আটকে গেছে, পাশে চাপিয়ে গেল। তখন সে বলবো বহু পাহাড়ে পর্যন্ত ডিঙায় এসে তখন তার কোনো খোঁজই পাওয়া গেল না। তখন সে বল সব মিলিয়ে আসে কান্নাকাটি জুড়িয়ে দিল এবং কেউ তাকে প্রাণ ভয় তাকে বললো, তুমি আমাকে আস্বাদন করে আসবে, তুমি আমার সঙ্গে ইহার প্রতিশোধ দাও। আর কবি তাদের বললেন, তাই ভাই সকল, তোমার সঙ্গে তোমার ঝগড়া নাই এবং এই হতভাগা আমাকে মারতে আসিয়াছে, এই জন্য আজকে যদি সাহায্য করবো তোমার জন্য আমি কোনো অনিষ্ট করে যাই না। এই বললে সে লম্বা লম্বা পা ফেলিয়া সেখানে হইতে আপনাদের মতো এখানে দৈত্যের খবর চাইলেন। পরের গল্পটা হচ্ছে দ্বাদশ গল্প। সেখানে চূড়াময় তেমন পাস করতে সেই বলে রূপে গুণে অসাধারণ সেই সম্পত্তি ছিল, সেই লাবণ্যবতী সংবাদ দিয়ে সেই উপযুক্ত ছিলেন, তাই সুখের দিনই কাটাচ্ছিলেন তারা। একদিন যখন গ্রীষ্মের রাতে ঘরের মধ্যে কিছুতে না পেরে ছাদে গিয়ে ঘুমাচ্ছিলেন, এই সময় সেই গন্ধর্ব রথে এসে সেখান দিয়া যাচ্ছিলেন। সুন্দর হয়ে আমাদের বলতে, কি গন্ধর্ব রথে চলে গেলে, সে পালিয়ে গেলে। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে এবং থেকে দেখতে না পেয়ে সে ব্যস্ত হয়ে পড়লেন। বাড়ি অনেক খোঁজাখুঁজি করতে না পেয়ে মনের দুঃখে সে রাতটা কাটিয়ে দিল এবং সকলের হাতে চারিদিকে ভালো করে খুঁজতে পেলে পাগলের মতো হয়ে গেল। তারপর সংসার ত্যাগ করে সন্ন্যাসী বেছে দেশে ঘুরে গেলেন। তারপর একদিন দুপুরবেলা তিনি যখন উপস্থিত হয়ে কাছে বাড়িতে গিয়ে বললেন, দেখো খুয়াতিস নাই, আমি বতই কাছে রয়েছি, আমাকে জল আহার দিয়ে বান্ধব থাকে। এবং গৃহস্থরা তখন বললে, এই কথা বাটি হইতে এনে দেওয়া, সেদিকে কিছু বিহদার সাপ আমাকে মুখ দিচ্ছে এবং বিষাক্ত হয়ে গেছিল। সেই দুধ খাওয়ার মাত্র সেই বিষের জর্জরিত হয়ে বললে, আমি আপনার কোনো ক্ষতি করিনি এবং কোনো বিষ খাওয়াতে মারিনি। এই বলে আজকে আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম। এমন এই ঘটনায় খুবই পেলাম এবং সেই বাড়ির মধ্যে গিয়ে স্ত্রীকে অনেক গালাগালি করে বাড়িতে ফিরে এসে মেয়ের বের করে দিলেন। গল্প শেষ করে বেলাল বললে, এবার এদের দোষীকে এরা বললো, আজকে আমি বিষ থাকা এবং তাদের সব মতেই করেছেন, দায়ী করে না। কিন্তু ব্রাহ্মণই সেই দুধ দায়ী করবে। ক্ষুধার্ত হইয়া সেখানে সরল বিশ্বাসে সেখানে বিষ পান করেছে, দোষী কেহই নয়। তবে ওই ব্রাহ্মণ যিনি সব কিছু জেনেও না নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ঠিক উত্তরে রাজাকে কাঁধ থেকে নেমে পড়লেন এবং সে যা করা তাই করলো। ভিতরে গল্প আরম্ভ করলো।
করা যায় ক্যাপ্টেন সরকারি মেরু অভিযানের লেখা করা হবে এই স্বাধীনতা এত অল্প দিনের মধ্যেই যে সে ভাবতেই পারেনি অবশ্যই বড় নোট ফল সাউথ ফল ওসব আমাদের মামলা বা তদন্ত রহস্যের সমাধান হতে কোনো দিনই হতে বলে আমার বেশি মনে হয় না। আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমাদের ভেতরে সেই সময়টা গেছে সেই বরফের দেশ আর সেই মিহিগুলোই ভাসতে ভাসতে নেমেছে রোদ্দুরে বরফের দিকে চলে চোখ ঝলসেও যায় আর সেই মাটি থেকে বরফে এই মুঠো করে তুলে নিয়ে বললে আজকে ফেরা যায়। আমাদের এই বৃহস্পতিবার শুরু হয় গত মাসের এক বৃহস্পতিবার সকালে সেগুলো যখন গোয়েন্দা হিসেবে বেশ নাম হয়েছে ওর মক্কেলের কাছে বেশ ভালো সুযোগ হয় ওর কেসটা প্রথমে আহাবড়ি বলে কিছু মনে হয়নি ফেলুদার বোধ হয় একটা আশ্চর্য ক্ষমতা আছে ওই সেটাও কিসের জন্য জানি না গন্ধ হয়ে গেল সে হতে পারে যে মক্কেল ঝোমরা লোক সেও কি ফেলুদা হয়তো আমার পরে ফেলুদাকে কথাটা দিয়েছে কটমট করে আমার দিকে তাকাইয়ে আমাকে মক্কেলের দিকে বলে বুধবার সন্ধ্যেবেলা ফোন করে পরদিন সকাল 8:30টায় ঠিক করি কাটায় এসেছেন বাড়িতে এরকম সে সন্ধ্যার বাচ্চ তাতে এগিয়ে গিয়েছিলাম ফেরুদ ইশারা করে বললে চাপা কথায় বললেন অত সাব্য কেন রেলওয়ে বাজার ভদ্রলোক সে বললে আজকে পেপার ওই গাড়ি সে বললে ওরকম ভদ্রলোক নিচে চেয়ারায় শুকিয়ে পড়ার মতো আর ছাত্র নয় পরে রঙ পথা গাড়ি রঙ পঞ্চান্নের কাছাকাছি পরনে ওখানে ধুতি ফিলে করা পাঞ্জাবি আর পায়ে নাগরা জুতো এইরকম দাম দাঁতে পাতা মেসে নীল রঙের ডান দিকে ঢাকা নীল রঙের সেই রকম বাক্স ধরেই দেখেছি আমাদের বাবার আছে একটা খরিদার আছে বিনা পয়সায় দেয় না এই ভদ্রলোক আমাদের জন্য সবচেয়ে ভালো আমি ঘরে বসতে বলে উর্দুর মুখে সাধারণ করে বসলো ভদ্রলোক আমার নাম দিননাথ লাহিড়ী উনি আমাকে কালকে ফোন করেছিলেন কিছু বলার আগে আপনার কাছে প্রশ্ন আনতে পারে কি নিশ্চয়ই এক নম্বর দুইয়ে মাথা নুয়ে কিছু মনে করবেন না সময় খারাপ হবে আমার একেবারে নেই যা আপনি নিজে খেতে পারেন ঠিক আছে ঠিক ধরে এই জগতের বাড়ি আর কিছু কিনেছে বাবা আপনি কি ব্যাপারটা আইসি যাই হোক এরকম আশা আপনার ব্যাপার তুচ্ছ বলে মনে হতে পারে আপনার রেপুটেশন জানি আপনার যদি বেশি অনুরোধ করে চাপে নিন ভদ্রলোক কথায় সর করে বললে ঢঙে বললে ভদ্রলোক আমার সে বড় হচ্ছে রীতিমতো ঠান্ডা হয়ে ভদ্র আপনার কী জন্য মিস্টার লাহিড়ী সে বললে ওরা বাক্সটা রেখেছিলাম আমি সে বললে এটা আজকে আমি এই ঘটনা বললে আজকে চোখ বুলিয়ে নিন এটা একবার আকাশে উঠেছে বলে মনে হচ্ছে ট্যাগগুলো ছেঁড়া হলো ইলেকট্রিক ব্যাগগুলো হাতগুলো লেগেছে 1 2 3 হলে বললেন আমার হয় এরকম হয়েছে আপনারটা তার মানে এরকম নয় আগে না মিস্টার লাহিড়ী একজনের সঙ্গে বদল হয়ে গেছে আর ঠিকই আমার ভালো ট্রেনে না পেনে ট্রেনে কালকা মেলে আমরা 4 দিন গার্জেন ছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে বদল হয়ে গেছে তার সঙ্গে ফেরত আসে বলে আগে না তার কাছে আসার প্রয়োজন নয় বাকি তিনজনের অবশ্যই পাগরাশি দিল্লি থেকেই আসতেন কি জানেন কি পাগরাশিতে কথায় বলেছিলাম আপনার আর দেখে কথায় বুঝেছিলাম বিস্তারিত মনে হচ্ছে কি কথা যার সাথে কথা হচ্ছিল নাম জানতে পারি কি না কথাই বুঝতাম সিংহ থেকেই আসতেন বেশিরভাগ সময় লাঞ্চে মিনার অফিসে আজকে খাবার করেছিলেন নিজের বাগানে রান্নাতে বলে মনে হচ্ছে আর ওরা আপনি খেয়েছিলেন আপেলটা হ্যাঁ কেন খাবো না নিশ্চয়ই বল তাহলে আপনারা সময় নিমন্ত্রণ আপনি মানেন না বলুন সর্বনাশ আপনি তো কঠিন দেখছি ঠিকই বলছো সাধারণত নিয়মগুলো মানা টানা যায় না এই ফেরিদার বললো আপনারা কে কোথায় বসছিলেন ভালো হতো আপনারা কে দোয়ার বাড়তে সেই বিশ্বাস পাকড়াশি উল্টোর দিকে জাফার বাড়িতে ছিল জাফাইদাওয়ালা আর নিচে বিজনেসম্যান সেগুলো বললি তারপর উঠেছে বললো আজকে হ্যাঁ তুমি আমাকে একটু চায় বলছো ইচ্ছে হলো খাবে নাহলে খাবে না তুই চট করে যা বল এসে আমরা এখানে চায়ের কথা বললে আমরা দিচ্ছি তাবি বুঝেছি জিজ্ঞাসা করলো না আজকে সে রান্নার সেই খুলে দেবে ভেতরে কী আছে এর মধ্যে অবশ্যই সব মামুলি জিনিস এবার চলুন তারই কারণে ছাড়া আছে খবর কাগজ আছে একটা পেপার আছে বা এইসব খবর আপনার কি কোনো মূল্যবান জিনিস আছে কি সবিতা প্রশ্ন করলো বললো হ্যাঁ নাথিং এই যা দেখছি আপনার থেকে মূল্যবান হাতের লেখা রচনা আছে ওটা পড়বে তাই নিয়ে গিয়েছিলাম বেশ তিব্বতের ঘটনা পড়তে আমাকে উত্তর পড়লো হ্যাঁ 1917 সালে লেখা নাম শম্ভুচরণ বোস যা বুঝছি আমার চেটার মশাইয়ের সঙ্গে ওটা চেটার মশাই আমার উৎসর্গ করা আমাদের মশাই হলেন সতীনাথ লাহিড়ী অবস্থায় থাকতেন 25 বছর আগে কিছুদিন পরে তিনি মারা যান আর জিনিসপত্রে একটা নেপালি বাক্সতেও পাওয়া গেছিলো দেখার পর ওরা জানা 800 লাখ বড় ডাকা হয়েছিল লোক দেখে ডাকা হয়
আর তার জন্যই আর নাম হয়, আর এটা তার জন্যই হয়েছে। এই তো দিদি আর আগের দিন আজকে আমি শম্ভুচরণ বোস, যাই হোক ওসব আমাদের কাছে তেমন কিছু নয়। সত্যি বলতে এ ব্যাপারটা বোধ হয় আমার এই যা লেখাটায় বার করেছি এমন ভরসা করে এটা আমি ভাবে করে রেখেছিলাম। আর রাত্রিবেলা আমার হঠাৎ মনে হতে লাগলো যে সব জিনিসপত্র জরুরি না হতে পারেও এই মালিকের কাছে কোনো মূল্য থাকতে পারে। যেমন ধরুন এই রুমাল, এই লেখাটা কার, হয়তো মালিকের স্ত্রী, হয়তো জীবিত নেই। এই সাথে মনটা খুশি করতে লাগলো। আর ঘর থেকে তুলে এনে আপনার কাছে নিয়ে এলাম। সত্যি বলতে কি এই ফেরত দিয়ে বললাম কি এই মালিকের কাছে পৌঁছে নিয়ে শান্তি হয়, মনটা শান্তি পাবে, আর কিছুই না। চা এলো, আজকে চায়ের ব্যাপারটা খুশি করে উঠলো। তাই সে বললো আজকে আমি, এ বললো ভুরভুর করে চায়ের গন্ধ বেরোচ্ছে। তাই একটা জিনিসটা মুখ দিয়ে বললো, হ্যাঁ হ্যাঁ বাক্সটা অনেকবার মাত্র 2বার সকালে উঠে ব্যবহার করে নিই, আর লেখাটা মাত্র ঘুমোনোর আগে ঢুকিয়ে রাখি। সেটা বললো যে নির্মলাই, সে বললো আজকে আমি তোমাকে কি এরকম আপনাকে কি হাজির করি, এই তো এই ব্যাপারটা নিরামিষ বলে মনে হচ্ছে। সে বলে হ্যাঁ আজকে আমি এরকম এগুলোর তুলনায় একে সেরকম সে অস্বীকার করা যায় না। নিরামিষ বলে ভাব ছেড়ে বসলেন। আপনার রাজি হয়ে যায় অনেকখানি, সাথে চেষ্টা করবো। বুঝতে পারছেন এরকম অবস্থা গ্যারান্টি নয়। যাই হোক এরকম আপনার কাছে লোক জানতে চাই। হ্যাঁ বলুন। সেটা বললো আজকে পাশেই তার সবার ঘর ছিল, বিখ্যাত নিয়ে নিয়েছিলাম। তারপর হাতে পেন্সিল নিয়ে তার প্রশ্ন আরম্ভ করলো। কোন তারিখে লেখা? 5ই মার্চ রবিবার সকাল 6:30 সেরেছি, আর কলকাতায় পরদিন সকাল 9টায়। আজ হলো 9ই মে, গত পরশু কাল রাত্রিবেলা আপনি আমাকে ফোন করেছিলেন। রবিবার বললো আজকে আমি হলুদ রঙের ড্রেসে, সে বললো আজকে আমি খুলতে পারবো না। বললো মুখে পাঁচটি বোতলে বললো আপনার ব্যাগে এমন কিছু আছে যা আপনার নাম ঠিকানাটা পাওয়া যেতে পারে? গল্পটা হচ্ছে, নমস্কার। মহাভারতের যুগে ভীম গ্রীসের দেশে পুটান, তেমন হারকিউলিস জুপিটারের পুত্র ছিল, কিন্তু তার মা এই পৃথিবীতেই এক রাজকন্যা। কিন্তু তিনি ভীমের মতোই পৃথিবীতেই মানুষ, কিন্তু গদাযুদ্ধে বা মল্লার যুদ্ধে সমান কেউই নয়। ভীমের চাইতে অনেকটা নরম। তাই কীর্তি এমনটা এসেছে যে পৃথিবীতে ভীম, অর্জুন, কৃষ্ণ, নকুল, সহদেব 4জনই মহারথীর কথা মনে পড়ে। হারকিউলিস জন্মের সংবাদে যখন স্বর্গে পৌঁছলেন, তখন তার বিমাতা দেবী হিংসা করতে বললে সর্বশেষে নিজের কথার মতো হারকিউলিস ঢুকে বলল তার মধ্যে আজকে আমি লোকের ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। সে বলবে হারকিউলিস নিজের সেই কচি দুটো হাত বাড়িয়ে গলায় চাপিয়ে ধরলেন যে তাতে তাদের প্রাণ হারিয়ে গেল। যিনি বললে সম্ভব সহজ নয়। বড় হইয়া হারকিউলিস সহজ সকল কথাই বুদ্ধি বিশেষ অস্ত্রবিদ্যা শিখিতে দেখা যায়। চারণ বললেন দেখো তিনি মানুষ নন যে মানুষের মতো, কিন্তু মাথাটা তিনটে শরীরে 3টে ঘোড়ার সমান। চারণের কাছে যার অস্ত্রবিদ্যা, হারকিউলিস অসাধারণ যোদ্ধা উঠলেন। তখন তিনি ভাবলেন এই পৃথিবীটাকে দেখতেই হারকিউলিস পৃথিবীতে ভিড়ের উপযুক্ত কিছু করলেন। এমন সময় 2টি আশ্চর্য মূর্তি তার সম্মুখে আসিয়া পড়ল। হারকিউলিস তখন 2টি মেয়ে তাদের মধ্যে খুব চঞ্চল, এবং যে চোখে নাকে কথা কয়, এবং যে দমটা ছটায় ধন দেবে, মান দেব, আনন্দে আহ্বান দিন, কাটিয়ে বেড়ার জন্য এবং স্বাস্থ্যের শান্ত যে বললো আমি তোমাকে বড় বড় কিছু করতে বলে দেবো, সেই শক্তি দেবো, সাহস দেবো, এবং ভীম তুমি উপযুক্ত